একটা অদ্ভুত রূপকথার নায়কের মতো গোটা ব্যাপারটা, যেভাবে আপনার লেখাপড়া শেখা, যেভাবে আপনার লেখক হয়ে ওঠা, রাজনীতিতে আসাটাও কি সেরকমভাবেই ঘটনাচক্রে? ঘটনা চক্রে না, হলো এই যে আমার যেসব লেখাগুলো বিজেপি নামক যে শক্তিটি, আমি তো ছত্তিশগড়ে ছিলাম, বাংলার মানুষ বিজেপিকে চেনে না। যদি বিজেপির স্বরূপটা এরা চিনতে পারত, একটি ভোটও পাওয়ার কথা নয় তাদের। কে দেবে ওদের ভোটটা? তো এইখানে এসে আমার যে লেখালেখিগুলো চলতো, বিভিন্ন সভা সেমিনারে যে আমি বক্তব্যগুলো রাখতাম, সেখানে যেরকম মেকি বামপন্থার বিরুদ্ধে আক্রমণ থাকতো, সেরকম বিজেপির বিরুদ্ধেও আক্রমণ থাকতো। তো যখন এই নির্বাচনটা এলো, তখন দেখলাম চারদিকে বিজেপি জিতবে, হাওয়া উঠে গেছে। সব মিডিয়া বলছে বিজেপি জিতবে। তো বিজেপি যদি জেতে, তাহলে আমার ঘর বাড়ি যেটুকু এত কষ্ট করে তৈরি করেছি থাকবে না। আমার ঘরটা একটু ছোট্ট ঘর, দোতলা। বিজেপি বিরোধী শক্তি যদি হেরে যদি যায়, বিজেপি যদি ক্ষমতায় আসে, কার কি ক্ষতি হবে না হবে, আমার তো হবেই। আমার চাকরি একটু, তখন হেলেন কেলার বদ্রী বিদ্যালয়ে আমি রান্নার কাজ করি, ওখান থেকে ট্রান্সফারে একটু আমাকে লাইব্রেরিতে দিয়েছিলেন দিদি মমতা ব্যানার্জি। ওটাও চাকরি তো যাবে, বাংলা ছেড়েও পালাতে হবে, আবার হয়তো আমাকে ছত্তিশগড়ে পালাতে হবে যদি সুযোগ পাই। তার আগে যদি মেরে দেয় তো কিছু করার নেই। তো সেই যখন আমার সর্বশান্ত হয়ে যেতেই হবে, তো শেষ লড়াইটা লড়া হোক, লড়ে অন্তত হারব। তার জন্যে দিদির পক্ষ থেকে যখন আদেশ এলো, আমি আমন্ত্রণ বলবো না, আদেশটাই এলো ভোটে দাঁড়াতে হবে, আমি বললাম দাঁড়াবো। নকশালপন্থী জীবনটার থেকে শঙ্কর গহনযোগী হয়ে মমতা ব্যানার্জি, এই জার্নিটা কীভাবে দেখেন? আচ্ছা, প্রথমে বলে নিই, নকশালপন্থী রাজনীতিতে আমি যখন গেছিলাম, রাজনীতিটা আমি কিন্তু বুঝতাম না। রাজনৈতিক পরিপক্কতা কিন্তু শঙ্কর গহনিকের সঙ্গে যুক্ত হবার পরে এসছে, তার আগে না। আমি একসময় পালাতে শিলিগুড়ি চলে গেছিলাম। 67 সাল নকশালবাড়ির লড়াইটা ওখানে হচ্ছিল। একটু বুঝতে চেষ্টা করছিলাম তখন, যে এই সিপিএমই তো একদিন স্লোগান দিয়েছিল লাঙল যার জমিদার, হঠাৎ এ উল্টো হয়ে গেল কেন? কৃষকরা লড়াই করছে তো সেই তার নিজেদের অধিকারের জন্য, আর ওই কৃষকগুলো তো সব সিপিএম দলের লোক। তো যাই হোক, সেই সময় তো একটা প্রশ্ন ছিল, এই যে লোকগুলো যারা নকশালবাড়ি আন্দোলনের সঙ্গে, কৃষি আন্দোলনের সঙ্গে যুক্ত মানুষ, তাদের ধরে নিয়ে আসা হচ্ছে। ওই শিলিগুড়িতে থানা আছে, কোর্ট আছে, আমি ওখানে একটা চায়ের দোকানে কাজ করি। ওই মানুষগুলোকে দেখতে আমার মনে হতো যে ওই লকআপের মধ্যে বসে থাকা ওই মানুষ, ওই পুলিশের জাল ঘেরা গাড়িতে বসে থাকা ওই মানুষ যে লড়াইটা লড়ছে, ক্ষুধার বিরুদ্ধে লড়ছে, আর ঠিক ওই একই লড়াই আমিও লড়ছি ক্ষুধার বিরুদ্ধে। মনে হতো ওই জাল ঘেরা ওই আমার বাবা বসে আছে, আমার পাড়া প্রতিবেশী বসে আছে, আমার ভাই দাদা বসে আছে, আমি বসে আছি। এটা মনে হতো আমার। একটু কল্পনার জগতে বেশি বিচরণ করতাম, যার ফলে তো পরে যখন আমি ঘুরে অনেক সারা ভারতবর্ষ ঘুরলাম, নানা জায়গায় গেলাম, কিন্তু আমাদের ক্ষুধারণ্য কোথাও নেই। কলকাতায় যখন ফিরলাম 1969 সাল, তখনই নকশালবাড়ির লড়াইটা কলকাতায় এসে গেছে। তো আমি আমার সমবয়সী ছেলেদের গল্প করতাম, একটু মিথ্যা করে বলতাম যে আমি নকশালবাড়িতে গেছি, আমি কানু সান্যালকে দেখেছি, আমি খোকন মজুমদারকে দেখেছি, জঙ্গল সাঁওতালকে দেখেছি, এসব বলতাম। তো সেই সময় কানু সান্যালের যে চেহারার বর্ণনা আমি দিতাম, তা একেবারে মালখান সিং, এই মোড়, কালো, লম্বা চেহারা, বন্দুক, গুলির মালা, একটা কল্পনার। পরে যখন কানু সান্যালকে জেলখানায় দেখি, তখন আমি খানিকক্ষণ নিজেই খুব আপন মনে হেসেছিলাম। আমারই মতো শর্ট হাইট, মাথায় ঝুল নেই, পেটে মতো। তো যাই হোক, আমার গল্প দ্বারা প্রভাবিত একটি ছেলে, আমরা যেখানে বসে গল্প করছিলাম পাশে একটা কালী মন্দির, যজ্ঞের একটা পোড়া কাঠ পড়েছিল, একটি ছেলে ওই কাঠ তুলে নিয়ে একটা দেয়ালের মধ্যে সিপিএম লেখা ছিল, ওর পাশে একটা এল বসিয়ে দিল। ও কি বসালো আমি কিন্তু জানি না, কিন্তু একটা দাগ দিল, এটা আমি দেখলাম। এইবারে সিপিএম পার্টি অফিসে সেই খবরটা চলে গেল যে নকশালরা এই পাড়ায় ঢুকে গেছে, এখানেও নকশালদের সংগঠন গড়ে উঠছে, আর লিডার হচ্ছে আমি।
ওরা যে ছেলেটা লিখেছিল তার নামও পেয়েছিল, কিন্তু তারা 4 ভাই, বাবার আলুর দোকান, ভালো ফুটবল খেলে, যুবসংঘ বলে একটা ক্লাবের ওই ছোট বয়সেই সে একটা ক্লাবও বানিয়ে ফেলেছিল। ওকে যদি মারা হয় তাহলে পাড়ার যুব সমাজ একটা বিরূপ প্রতিক্রিয়া ঘটতে পারে তাদের মধ্যে। আমি হচ্ছি বহিরাগত, আমার বাবা রেশন দোকানে মোট বয়, মা বাবুর বাড়ি কাজ করে, আমি চায়ের দোকানে কাজ করি, অতি দুস্থ, আমাদের হয়ে বলবার মতো কেউ নেই, খুব নিরাপদ শিকার। আমাকে ধরে নিয়ে গিয়ে রামকৃষ্ণ উপনিবেশ বলে একটা জায়গা, লাইট পোস্টটা আজও আছে, সেই লাইট পোস্টটাতে বাঁধা হলো, চোরের মতো পেটানো হলো, আর খুব চিৎকার করা হলো, নকশাল তোদের কাছে বোম আছে, কোথায় বোম, দেয়ালে এসব কেন লিখেছিস? তা আমি যতবার ওদের বোঝাতে চাই যে আমি লিখিনি, আমি লেখাপড়া জানি না, কিন্তু সে কথায় ওরা, কারণ ওদের তো একটা রাজনৈতিক উদ্দেশ্যে সংগঠিত একটি ক্রিয়াকলাপ, ফলে আমি কি বলছি সেটা বড় কথা না, ওরা কি বলছে ওটাই বড় কথা। তো যুবজনের কাছে একটা বার্তা দিল যে যদি নকশাল কেউ করে তাহলে এরম পেটানো হবে। এই দিক থেকে ওরা লাভবান হলো, আর আমি লাভবান হলাম এই যে আসল নকশালরা আমার খবরটা পেয়ে গেল যে ওখানে একটা আমাদের লোক আছে, ফলে তারা এসে আমার সঙ্গে যোগাযোগ করে এবং তারা আমাকে নিয়ে যায়। এই সমাজটা পরিবর্তন করতে চাস কি চাস না? চাই। আর তোকে মেরেছে ওরা, বদলা নিতে চাস কি চাস না? চাই। তাহলে আসো। তো চলে যাওয়া হলো। তখন ওই একসূত্রীয় কার্যক্রম, সিপিএম মারলেই বিপ্লব হবে, আর সিপিএমরা ভেবে নিয়েছিল নকশাল মারলেই বিপ্লব ঠেকানো যাবে। তো আমরা খুব লড়তাম। এই লড়তে এক সময় আমার একজন প্রিয় বন্ধু মারা যায়। ইতিবৃত্তে চণ্ডাল জীবনে তার বিস্তারিত কথা আছে। তো তখন ভাবলাম এটাই যে বিপ্লব কোথায় হচ্ছে, যে শ্রেণীর বিরুদ্ধে আমাদের লড়াই তাদের তো একজনের গায়েও আঁচড় লাগছে না। রেল লাইনের ওপারে বস্তির মানুষ, সেও আমি, রেল লাইনের এপারের বস্তির মানুষ, সেও আমি, এই দুই আমিতে লড়াই করছি, হয় ওদিক মরছে না হয় এদিক মরছে। বিপ্লবটা কোথায়? সেই শ্রেণী শত্রু যাদের মারবার জন্যে আমাদের এত আয়োজন, তাদের তো আঁচড়টা গায়ে লাগছে না। তখন আমি ওদের সঙ্গ ত্যাগ করি। তো ফলে নকশাল আমার হওয়া ওইটুক সময়ের জন্যে। পরবর্তী সময় যখন শঙ্কর গুহ নিয়োগের সঙ্গে মিশি, তখন ধীরে ধীরে রাজনৈতিক জ্ঞানগম্যিটা বাড়তে থাকে। তখন আমার মনে হতে থাকে যে নিয়োগীজির লেখাপত্র পড়বার পরে মনে হতে থাকে যে নকশালদের যে ধ্বংসাত্মক কার্যক্রম, ভাঙো ভাঙো ভাঙো, আর জয়প্রকাশ নারায়ণের যে গঠনমূলক আন্দোলন, দয়া দাক্ষিণ্য করে চেয়ে চিনতে নিয়ে, এই দুটোর একটা সমন্বয়, ভাঙলে তার আগে বলতে হবে মানুষকে, দেখাতে হবে মানুষকে গর্বটা কী। যার জন্যে শঙ্কর গুহ নিয়োগের একটা স্লোগানই ছিল যে সংঘর্ষকে লিয়ে নির্মাণ, নির্মাণকে লিয়ে সংঘর্ষ। ধ্বংস করব একটা সৃষ্টি করার জন্য, সেই সৃষ্টির মডেলটা যদি মানুষের সামনে না রাখতে পারি তাহলে মানুষ ধ্বংসপ্রবণ হবে না। এই যে ধরুন সংঘর্ষর কথা বললেন, রাজনৈতিক সংঘর্ষ, সে তো আজকের দিনেও চলছে। কোথাও তৃণমূল বিজেপিকে মারছে, কোথাও উল্টো বিজেপি তৃণমূলকে মারছে। ওই সংঘর্ষ না, সিপিএম তৃণমূলকে মারছে, তৃণমূল সিপিএম মারছে কি ওই সংঘর্ষ না। সংঘর্ষ হচ্ছে যে অশুভ শক্তি, যে শক্তিটা গোটা ভারত, এদের তো লড়িয়ে দেওয়া হচ্ছে। আমরা কেউ কারো শত্রু না। বিজেপির পক্ষে হয়ে যে লোকগুলো আমাদের বিরুদ্ধে লড়তে আসছে তারা আমাদের শত্রু না, কারণ তারাও খুব, দেখা যাবে খোঁজ নিলে, দলিত পরিবার থেকেই এসছে, তারা কৃষক পরিবার থেকে এসছে, তারা শ্রমিক পরিবার থেকে এসছে, তাদের সঙ্গে আমাদের লড়াই না, কিন্তু তাদের ভুল বুঝিয়ে একদল লোক লড়াইয়ের ময়দানে নামিয়ে দিয়েছে। আমাদের যে আসল শত্রু তারা, এই যে ভারতবর্ষ, এই যে কর্পোরেট হাউসগুলো সারা ভারতবর্ষটাকে কবজা করে রেখেছে। এই যে শোষণ শাসনে, আপনি একটু ছোট ছোট পেট্রোলের দাম বাড়ছে, এর মুনাফাটা কাদের পকেটে যাচ্ছে? আমি যদি তাহলে সেই শত্রু কিন্তু আমার নাগালের বাইরে, আমি তাকে ধরতে পারছি না, কিন্তু সেই শত্রু নিয়োজিত করেছে তাদের বিজেপি এক কর্মীকে কিছু পয়সা করে দিয়ে আমার আওয়াজটাকে দমন করার জন্যে। আমি আর ওই বিজেপি কর্মীটা লড়ছি। বিজেপি কর্মীদের যেই আমরা বলছি যে পেট্রোলের মূল্য বৃদ্ধি, এর জন্য সমস্ত জিনিসের দাম বেড়ে যাচ্ছে, বিজেপি কর্মীকে বিজেপির নেতারা বলে দিয়েছে তাহলে রাজ্য সরকারের ট্যাক্সটা কমাক।
অর্থাৎ কিনা আমাদের কথাটাকে চাপা দেওয়ার জন্য একটা পাল্টা আরেকটা যুক্তি নিয়ে আসছে। আর কিন্তু ওই বিজেপি কর্মীটা যদি মানে এই যেটা আপনি বলছেন এটা আপনার রিয়েলাইজেশন, যে ওখানেও আপনার যে রিয়েলাইজেশন হয়েছিল যে রেল লাইনের ওপারেও আমি এপারেও আমি, এখানেও আপনার রিয়েলাইজেশন সেই যারা মারামারি করছে এপারেও আমি ওপারেও আমি, কিন্তু কোথাও গিয়ে আপনি সেই সিস্টেমের পার্ট হয়ে গেছেন এখনো, অস্বস্তি লাগে না? সিস্টেমের পার্ট ওই আবার আবার পুরনো কথায় ফিরে যাই। আমি ছিলাম একজন লেখক, একটু আগে আপনাকে বলছিলাম আমি ছিলাম একজন লেখক। মানুষ দুঃখ বেদনা যন্ত্রণার কথাটা আমাকে বলতো, কিন্তু আমার কাছ থেকে সমাধানের আশাটা করতো না। আজকে কিন্তু তারা দুঃখ বেদনার কথা আমাকে বলছে, সমাধানের একটা আশা করছে। শত শত মানুষ আমার কাছে আশা করছে, আমি শত শত জনের দূর করতে পারছি না, কিন্তু কিছু জনের পারছি। এই রাজনীতিতে যদি না আসতাম তাহলে সেটাও তো আমি পারতাম না। একটা প্রকৃত গরিব মানুষ, আমি যখন তাকে একটা ভাঙা ঘর, একটা নিজের হাতে একটা তিরপল দিতে পারছি, একজন দুস্থ মানুষ তার শতছিন্ন কাপড়, ঈদের সময় আমাদের সরকার অনেক কাপড় দিয়েছিল, কাপড় চোপড় আমরা দিয়েছি মানুষকে। এখন যখন সেগুলো আমরা তখন যখন নিজে হাতে আমি দিতে পারছি, একটা তৃপ্তি আসছে যে কিছু তো করতে পারছি। বলাগড়ে 36,000 ভোটে পিছিয়ে থাকা অঞ্চল, লোকসভা ভোটে আমরা 36,000 ভোটে পিছিয়ে ছিলেন। আমি দিদি কিছু অঙ্ক কষেছেন, কিছু অঙ্ক পিকে কষেছে, আমাকে ওখানে নিয়ে যাওয়ার পিছনে ওনারা অনেক ভাবনা যে আমি গেলেই জিততে পারবো, এই ভেবেই তো ওনারা পাঠালেন আমাকে। আমি জিতবো শিওর হয়েই ওনারা পাঠালেন। দিদি নিজে গিয়ে ওখানে মিটিং করেছেন, গুপ্তিপাড়াতে গিয়ে আমার জন্য দিদি মমতা ব্যানার্জি নিজে মিটিং করেছেন। এর থেকে বড় পাওনা আর কিছু হয় না। তাহলে আমাকে ওনাকে জেতাবার জন্য সর্বশক্তি উনি প্রয়োগ করেছেন, আমিও আমার শক্তি যতটুকু ছিল প্রয়োগ করেছি। যদি আমরা ওই সিটটায় হেরে যেতাম, ওখানে যদি বিজেপি জিতে যেত, বিজেপির যে এমএলএ হতো, এই যে তিরপলগুলো সরকারের মাধ্যমে ওর কাছে যেত, ও তো গরিব মানুষকে দিত না। আজকে যেটা আমি দিতে পারছি ও তো দিত না। এবার যখন দেখেন যে সমাজের যাদের আপনি বলেছেন যারা সব কিছু পেয়ে এসছে, তারা আজকে আপনায় মাথায় তুলে নাচানাচি করছে, তৃপ্তি লাগে? কার্ল মার্কস সাহেব যখন মার্ক্সবাদ লিখছেন, তার পাশে এসে দাঁড়িয়েছিলেন এঙ্গেলস। এঙ্গেলস কিন্তু শ্রমিক নন, শিল্পপতি। বাবা সাহেব ভীমরাও রামজি আম্বেদকর, তার পিছনে সহায়তা করতে এসে দাঁড়িয়েছিলেন ব্রাহ্মণ। গুরুচাঁদ ঠাকুর এক ব্রাহ্মণ। গুরুচাঁদ ঠাকুর নমশূদ্র নাম বিলোপ করে, চণ্ডাল নাম বিলোপ করে নমশূদ্র পেতে হবে, দিতে হবে সরকারকে। তার পক্ষে দাঁড়িয়ে যত মানুষ লড়াই করেছিলেন, তার মধ্যে 40 জন ব্রাহ্মণ ছিলেন। একদল মানুষ আছে সমাজে, উচ্চবর্ণের মধ্যেও আছে, যারা মনে করে যে দলিতদের প্রতি জন্মজনিত কারণে অপরাধী ঘোষণা করে যে ধরনের অত্যাচার করা হচ্ছে, গলায় থুতু ফেলার ভার বেঁধে দেওয়া হতো, পিছনে ঝাঁটা বেঁধে দেওয়া হতো, মন্দিরে প্রবেশ অধিকার নেই, জলের কল ছুঁতে পারবে না, অন্যায়। এটা উচ্চবর্ণেরও একদল মানুষ কিন্তু মনে প্রাণে স্বীকার করেন, এবং তারা এগিয়ে এসছেন। দিদি মমতা ব্যানার্জি 86 জন দলিত সমাজের মানুষকে, নিম্নবর্ণ সমাজের মানুষকে টিকিট দিয়েছেন এবার উনি। কেন? কি তোমাদের সমাজের সমস্যাগুলো তোমরা বিধানসভায় তুলে নিয়ে আসো, মানুষের সামনে বলো, আইন প্রণয়ন করো, তোমরা সরকারি সহায়তাগুলো তোমাদের মানুষ পর্যন্ত পৌঁছে দাও। তা নাহলে 86 জন মানুষকে উনি টিকিট দেবেন কেন? কোনো রাজনৈতিক দল দেয়নি, উনি দিয়েছেন। 40 জন মহিলাকেও টিকিট দিয়েছেন উনি। আপনার কখনো মনে হয়নি যে আপনার এই যে দলিত জীবন, সেটা কোনোভাবে পণ্যে পরিণত হচ্ছে, সেটা কখনো আপনি পণ্যে পরিণত করছেন অথবা কেউ পণ্যে পরিণত করে দিচ্ছে? এই যে আপনি আমাকে নিয়ে নিউজ করছেন, এক অর্থে আমি কিন্তু, আপনিও আমাকে কিন্তু বিক্রি করছেন। এই নিউজটা আপনি কিন্তু ব্যবসায়িক প্রয়োজনেই কাজে লাগাবেন। আবার উল্টো দিক থেকে আমি আপনাকে ব্যবহার করছি। আপনার সহায়তা ছাড়া লক্ষ লক্ষ মানুষের কাছে আমি পৌঁছাতাম কী করে? আমার কাছে তো এই মাধ্যম নেই, আমার কণ্ঠে এত জোর নেই। আমি এইখান থেকে চিৎকার করলে 100 মিটার এলাকার মধ্যেই সীমাবদ্ধ থেকে যাবে, কিন্তু আপনার মাধ্যমে এই চিৎকারটা আমি করছি, লক্ষ লোকের কাছে পৌঁছে যাব। তাহলে যেরকম আপনি আমাকে ব্যবহার করলেন, অনুরূপভাবে আমিও আপনাকে ব্যবহার করলাম। তাই দেখা যাচ্ছে সমাজে এই রকম একটা চলছে, কখনো আপনি আমাকে ব্যবহার করবেন, আমি আপনাকে ব্যবহার করব। মূল কাজটা কতটা আগাচ্ছে?
এই রাজনীতিক নেতারা তারা যখন রাজনীতি করতে যান বহু কথা বলেন, রাজনীতির স্বার্থেই বলেন, আমিও তো বলছি বহু কথা যেগুলো হয়তো বাস্তবায়িত হয় না, বাস্তবায়িত করার সম্ভাবনা। আপনিও তাহলে বলছেন আপনিও সেই ছকে পড়ে গেছেন এখন? তৃণমূল দল, দক্ষিণপন্থী দল, সে কিন্তু এই ছক ভাঙার কথা কখনো বলেনি। উনি কিন্তু বলেননি যে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করে দেব। উনি মানুষের ছোট ছোট প্রয়োজন সেটুক যতটুকু মেটানো এই ব্যবস্থার মধ্যে থেকে করা যায় উনি সেটা করছেন। কিন্তু যারা সমাজতন্ত্র এনে দেবো, বিপ্লব করে দেবো, ছক ভেঙে ফেলবো বলেছিল, তারা তো আরও বেশি ব্যর্থ প্রমাণিত হয়েছে। ধরুন আপনি যখন মনোনয়নপত্র জমা দিতে গেলেন রিক্সা চলে গেলেন, আপনি যখন বক্তৃতা করতে ওঠেন পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে তখন আপনি খৈনি চেয়ে খেয়ে নেন। এগুলো কি মানে খুব সচেতনভাবে? না, ওইগুলো আমার স্বাভাবিকতা। লোকে এখন অনেক কিছু বলতে, ওই রিক্সা চালিয়ে যাওয়ার মধ্যে ওটা ওই আমার স্বাভাবিকতা। না চমক, রাজনৈতিক চমক? কোনো চমক না। মানুষ ভাই, আমি তোমাদের মানুষ, আমি এই মানুষ। তোমরা আমাকে যেন বাবু ভেবে, গামছাটা, আমি তোমাদের মানুষ, আমি কখনোই তোমাদের বাইরে যাব না। ওই যে জীবন আমি যাপন করে এসেছি সেই জীবনটাই ধরে রেখেছি। আপনার দলেরও অনেকে মানে আপনার এই অ্যাপ্রোচটাকে একটু ক্যাজুয়াল অ্যাপ্রোচ বলে মনে করেন, তারা ওটা ভালো চোখে দেখেন না। দেখুন, আমাদের দলের মধ্যে দিদি মমতা ব্যানার্জি কি বলেন, আমি তো ওনার কথা মানবো না। গুপ্তিপাড়ার মিটিংয়ে কিন্তু উনি আমাকে প্রশংসা করেছেন রিক্সা চালানোটা। ওনার চেয়ে বড় আবার কি আছে? কে আমার কি বললো? মানুষ তো ভালোবেসেছে, 1,04,000 ভোট যে আমি পেয়েছি, তা সেই মানুষ তো আমার কাছে আসল। মানুষ যদি ভালোবাসে আমাকে, তাহলে আর আমার তো আর কি চাই। ওই জন্য আপনার যে স্লোগান ছিল রিক্সা যাবে বিধানসভায়, রিক্সা যাবে, এই স্লোগানটাও তো ওনারা তো মানুষরা তৈরি করে দিয়েছিল, আমার তো মাথায় এটা আসেনি। ওরাই তৈরি করে দেখি ফেসবুকে ছেড়ে দিয়েছে রিক্সা যাবে বিধানসভায়। মানে আপনার আইডেন্টিটিটা আপনার মধ্যে সারাক্ষণ মিশে আছে, মানে সেটাকে আপনার কখনো মনে হয় না বা ভেতরে কোনো রকম কনফ্লিক্ট হয় না যে আমাকে একটু বদলাতে হয়েছে? বদলাননি? পারি না তো বদলাতে, পারবো কি করে? আমার সারা জীবন আমি যেভাবে কাটিয়েছি চেষ্টা করে, আমি পারি না তো। আমি সেই বড় বড় আমন্ত্রণে দিল্লি মুম্বাই যাই, 5 স্টার থাকি, তাও থাকলেও সেই আমার সেই ছোটো লোকপনা যা আমার চিরকাল কাটা চামচ হয় না, হাত দিয়ে খেতে খেতে শুরু করে। আমার এটা স্বাভাবিকতা, এইটার মধ্যে কোনো দেখনদারি কোনো ব্যাপার নেই। আত্মোপলব্ধিটা ঠিক কী রকম? ফেসবুক পোস্টে তার খানিকটা ইঙ্গিত আমরা পেয়েছি, কিন্তু অ্যাকচুয়াল আত্মোপলব্ধিটা ঠিক কী রকম? অদৃষ্টের শুধালাম চিরদিন পিছে, অমোঘ নিষ্ঠুর বলে কে মোরে ঠেলিছে। সে কইল ফিরে দেখো, দেখিলাম থামি, পশ্চাতে সম্মুখে ঠেলিছে মোরে পশ্চাতের আমি। সারা জীবন যে কাজ করেছি সেই কাজটা আমাকে ঠেলতে ঠেলতে এই জায়গায় নিয়ে এসছে। আমাকে ওই বড় মঞ্চে যদি যেতে হয়, ওখানে দাঁড়িয়ে যদি মানুষের কথা বলতে হয়, জয়পুর লিট ফেস্টে একবার চেঁচিয়ে উঠলাম 200টা দেশে আমার দেশের মানুষের কথা, আমারও কথা সব পৌঁছে গেল। কোনো ব্যাপারে কোনো আক্ষেপ আছে আপনার? আক্ষেপ আছে। আক্ষেপটা হচ্ছে এই যে শুঁয়োপোকার তো প্রজাপতি হলো, কিন্তু অজস্র মানুষ আমার চারপাশে যাদের জীবনটাকে বদলাতে চেয়েছিলাম, সবাই মিলে যদি পরিবর্তন হতে পারতাম, সব মানুষ যদি সুখী হতে পারত, তাহলে আমার সুখটা অনেক বেড়ে যেত। একক সুখ না। যে মানুষগুলোর কথা আপনি বলছেন আর যেটা আপনার ছোটবেলায় আপনি দেখে এসছেন, তার মধ্যে কি কিছু পরিবর্তন হয়নি? হ্যাঁ, অনেক পরিবর্তন হয়েছে। সেই আপনার জানা আছে, থাকতেও পারে। লঙ্গরখানা, ভুট্টা, মাইলো, দেখেছেন সেই জীবন? ভারত সেবাশ্রম এক খাতা করে খিচুড়ি দিত, 1.5 মাইল লম্বা, আমরাও লাইন দিয়ে দাঁড়িয়ে, সেই সকাল 6টায় গিয়ে লাইন দিত, তো 11টা-12টার সময় এক হাতা খিচুড়ি পাওয়া যেত। সেই জীবন থেকে তো আর বাংলায় কেউ না খেয়ে থাকে না, না খেয়ে মরবে না, কিন্তু সেই সময় তো না খেয়ে আমার বোন মরে গেছে। তো পরিবর্তন তো হয়েছে, অনেক পরিবর্তন হয়েছে। রাত্রিবেলা যখন ঘুমোতে যান আপনার স্বপ্নে সেই ছোটবেলার দিনগুলো আসে? আসে স্বপ্নের ছোটোবেলার দিনগুলো আছে, যুববেলার দিনগুলো আসে, সব আসে। সে সময় সেই জন্য অনেক সময় এটা একটা স্বপ্ন কিনা সেটাও নিজের অনেক সময়, যখন নির্বাচনে আমার নাম ঘোষণা হলো, আমি বিজয়ী হয়েছি,
যখন বেরিয়ে আসছি ওই রুম থেকে হেঁটে যাচ্ছি, তখন সত্যি আমি যাচ্ছি নাকি সত্যি আমি বিজয়ী হয়েছি, কয়েক সেকেন্ড আগে আমি সাধারণ, আর কয়েক সেকেন্ড পরে আমি একটা সাধারণের মধ্যে একটা অসাধারণ হই। এ তো হয়। মানে রাজনীতিকে এখন মনোরঞ্জন ব্যাপারী ব্যবহার করছেন, না রাজনীতি মনোরঞ্জন ব্যাপারীকে ব্যবহার করছে? আমাকে ব্যবহার করছি কিনা আমি সেটা বলতে পারবো না, আমি রাজনীতিটাকে ব্যবহার করছি। আপনার ওই বইটার নাম বলছিলেন বাতাসে বারুদের গন্ধ, এখনও বাতাসে বারুদের গন্ধ পান? পুঁজিপতি শ্রেণী তারা তাদের কৌশল নিত্য পরিবর্তন করছে। যে কোনো দেশের সমাজ বিপ্লবে যতক্ষণ পর্যন্ত পুলিশ মিলিটারির একটা বিরাট অংশ যুক্ত না হয়, সেটা হয়নি। রাশিয়াতে হয়নি, চীনে হয়নি, কি কোনো কোথাও হয়নি। আজকের সময় শাসক শ্রেণী মিলিটারিকে, পুলিশকে এত কিছু দিয়ে রেখেছে যে তারা সাধারণ মানুষের সঙ্গে কখনো হবে না, তারা সবসময় সরকারের পক্ষেই থাকবে। দিল্লিতে কৃষক বিদ্রোহ শিখরা করছে, জাটরা করছে, যে পরিবার থেকে অজস্র মানুষ কিন্তু সেনাবাহিনীতে চাকরি করে, সেই সেনাবাহিনী চাকরি করা পরিবারের কৃষক পরিবারের একজন সেনাবাহিনীতে চাকরি করছে, বাকি লোক দিল্লিতে বসে আছে। তা সত্ত্বেও কিন্তু সেই সেনাবাহিনী মুখ খুলে বলতে পারছে না যে এটা অন্যায় হচ্ছে, কৃষকদের দাবিটা মানা উচিত, কারণ তার চাকরিটা চলে যাওয়ার ভয় আছে। তো ফলে শাসক শ্রেণীর কৌশল নিত্য নতুন বদলে যে জায়গাটা নিয়ে এসছে, তাতে বারুদ ভিজে গেছে। ভেজা বারুদ শুকোবে কে, কবে শুকোবে কিছু বলতে পারা যাচ্ছে না। তার মানে আমরা আবার একটা কোনো না কোনো সময় এই রিয়েলাইজেশন থেকে আবার একটা ফেসবুক পোস্ট আশা করতে পারি? না, ফেসবুকে আর বিতর্কিত বিষয় আর কিছু লিখবো না, কারণ ওটা কাজের কাজ কিছু হয় না, খালি কতগুলো বিতর্ক হয়, ভুল বোঝাবুঝির সৃষ্টি বেশি হয়। যার জন্য আমার পুরনো পোস্টগুলো আমি মুছেও দিলাম। ও দিয়ে শুধু ফেসবুকে কচকচানি হয়, কাজের কাজ কিছু হয় না। তার চাইতে নিঃশব্দে নিজের কাজটা করে যাওয়া ভালো, ফেসবুকে না লিখে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আপনার মাধ্যমে আমার সমস্ত শ্রোতাদেরও ধন্যবাদ।